আপা, আম কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ আছি, ভালোই আছি। আচ্ছা, আপনার সাথে তো আমার অনেকদিন পরে দেখা হইলো। আর চাঁদ করে দেখা হয়ে যাবে এটা তো আমি কল্পনাও করতে পারিনি। আমিও তো চিন্তা করি নাই যে তোমার সাথে আমার দেখা হবে। ইনশাআল্লাহ আজকে আমরা একসাথে ঢাকায় যাব। আ এখন আমি যেটা বলতে চাইছিলাম যে দিলদার ভাইয়ের তো ২৩ বছর মৃত্যুবার্ষিকী শেষ হয় ২৪ এ পড়লো আরকি। হ্যাঁ? তো এই যে ২৩ বছর বা ২৪ বছর একটা মানুষ নাই। আপনি কি এখনো সেই মানুষটার শূন্যতা কেমন অনুভব করেন? আমি একই রকমই অনুভব করি। এই কারণে কারণ মন তো মানুষের একটাই। তাহলে এই মন তার কারণে দেওয়া যায় না। এই এক মন নিয়ে আমার কাছে মনে হয় না যে ২৩ বছর পার হয়েছে। মনে হয় যে আমি হয়তো কয়েকদিন আগে গেছে। এমনি খারাপই লাগে। আমি আগের মতো সবসময় মনে করি। ওনার স্মৃতি নিয়ে আমি বেঁচে আছি। আচ্ছা, দিলদার ভাইয়ের ৩ টা ভালো গুণ আপনার এই যে দাম্পত্য জীবনে ৩ টা ভালো গুণ আমাকে একটু বলেন তো? ভালো গুণ ছিল মানে বাসায় আসছে কোনো সময় মানে মানে আমার মনে পড়ে না যে আমার উচ্চা গলায় কোনোদিন একটা আহ, ধমক দিয়ে কথা বলছে আর কি। হুম, এইটা তো ওনার এক হিসাবে ভালো গুণ। হুম, তারপরে মেয়ে ঘরে নাতি ঘরে সবাই দিন মানে ভালো ইয়া কিরা গেছে। হুম। ওনার সবকিছুই মোটামুটি ভালো ছিল। আর ব্যাপার। দিলদার ভাইয়ের একটা জিনিস খুব ভালো ছিল। সে কিন্তু সঠিক সময়ে সবসময় যে সময় বলতো সে সময় সব জায়গায় হাজির হয়ে যেত। হ্যাঁ, কখনো কিন্তু লেট করে লেট নাই। করে না। রাইতে ১০টায় আমি বলছি ১০টার পর কাজ করতে না। ঠিকই ১০টায় এসে বাসায় হাজির। ও মাশাআল্লাহ। ১০টার পর কোনো কাজ করে না। যেদিন হয়তো একটা ছবির শেষ একটা ফিনিশিং এ সবাই থাকতে হয়, তখন হয়তো রাত্রে যদি জায়গাও কিন্তু মানে কাজ শেষ হওয়ার পর আমি নিজেও যদি বলছি যে না থাক আসার দরকার নাই, হুম, কালকে হুম, হুম। সকালে ওরা কিন্তু না উনি ঠিকই এসে রিচে আসে। থাকে না। মানে কাজ শেষ করে ঠিকই এসে বসে। হ্যাঁ। ওরা সব মোটামুটি আল্লাহর রহমতে আমি ওনার সবকিছুই ভালো ছিল, ওনার নীতি ভালো ছিলেন। মানে মানে সত্য কথা বলতেন। কোনো ওনার ভিতরে কোনো সংশয় ছিল না। দিলদার ভাইয়ের সাথে আপনার পরিচয় হয়েছিল কেমনে? বলেন তো একটু? পরিচয় হয়েছে ঘটকের মাধ্যমে। ও। প্রথম তো আমার বড় ভাইরে দেখাইছে, বড় ভাই না করে দিছে যেহেতু উনি একটু ইয়া সৎ ছিলেন এই হিসাবে। তারপরে মানে মানে আমার এই জ্যাঠাতো ভাই ছিলেন একজন, চাচাতো ভাই একজন ঘটক। হুম, হুম। ওনার তরফের থেকে ছিল ওনার বোনের জামাই আর ওই বাড়ির আরেকজন, ৬০ জন ঘটক ছিলেন। ৬০ ঘটকের মাধ্যমে আর কি যখন এখানে এসে বিয়ে এখানে হয়েছে, তাই না? চাঁদপুরে। আল্লাহ আল্লাহর হুকুম ছিল। আচ্ছা, দিলদার ভাইয়া তো হচ্ছে হোটেল কুরবানিতে চাকরি করছে। তো তখনই তো সে চলচ্চিত্র অভিনয় করার অফার পায়, তাই না? হ্যাঁ, মানে মানে চাকরিজীবী হিসাবে বছরে একটা আনুষ্ঠানিক নাটক করছে। হুম, হুম, নাটকে হুম। উনি অভিনয় করতো। ওই অভিনয় দেখে অমল ঘোষ আর কি প্রথমে ওনারে ক্যামেরা মানুষে ঢুকে আনছে। পরে তো আস্তে 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 ও ছবিতে আচ্ছা। এসে তার মানে হচ্ছে ওই যে হোটেল কুরবানিতে যে প্রোগ্রামটা হয়েছে সেই প্রোগ্রামটাতে বছরে তার একবার পারফরম্যান্স দেখে হ্যাঁ, তাকে হচ্ছে গিয়ে চলচ্চিত্রে ডাক দেয়। হ্যাঁ। তো সে যখন চলচ্চিত্রে যায় আপনার কি কোনো ইয়ে ছিল, আপত্তি ছিল যে না কেন যাবা না বা কিছু? আমার আপত্তি বলতে কি যে তখন উনি আমার আবার বুঝিয়ে বলছে একদিন হুম, হুম, হুম। যে দেখো এটা অভিনয়। হুম, হুম, হুম। হয়তো অনেক সময় মেয়েদের সাথে আমার অভিনয় হবে। কিছু মনে করো না, এটা অভিনয় তো অভিনয়। হ্যাঁ, তখন আমার এটা মনে হয়েছে যে না ঠিকই তো, অভিনয় তো অভিনয়। আমার তার সাথে মানে মনে করার কিছু নাই। মনে করার কিছু নাই। তো এই যে আমরা আমরা ছোটবেলায় যখন ঘুম ভাঙতো তখন যখন আমরা এই যে মালিবাগে ছিলাম আমরা এরকম দেখছি যখন আব্দুল্লাহ চলচ্চিত্রটা হলো ঘুম ভেঙে একদিন সকালবেলা দেখি যে কত মানুষ বাসার সামনে। হ্যাঁ, এই যে তার জনপ্রিয়তা, তার এখনো মানুষ তাকে স্মরণ করে মনে করে, এটাকে আসলে কিভাবে দেখেন? এটা আমার খুবই ভালো লাগে কারণ আমি এখনো যদি কোথাও যাই দেখা গেল গাড়ি স্বাভাবিক মানে পুলিশ সার্জনেরা গাড়ি তো চেক করার এদের অধিকার আছে।
হুম হুম হুম। ওনারা হয়তো দেখে বা তখন দেখে যে আমি অমুকের বউ দাদি অমুকের, তখন না আরো উনি ওনার কথা জিজ্ঞেস করে আমি কেমন আছি জিজ্ঞেস করে চলে শেখে দেয়। বলে যে ভাবি আপনার দেরি করে দিয়েছি, আমি কি না ভাই আপনারা তো ওনারা এত ভালোবাসা নেই দিতে আমার অনেক হ্যাঁ হ্যাঁ, তাই তো। ভালো। আচ্ছা, শেষ যে কথাটা বলতে চাই, আমার মাঝে মধ্যে ইচ্ছা করে যে নির্দ্বিধায় ভাইকে নিয়ে আসলে আমি কিছু লিখি, কিছু বলি। কারণ হচ্ছে মানুষ শেষ পর্যন্ত তার আসলে সৃষ্টিকর্মে বেঁচে থাকে। আর বেঁচে থাকে তার পরিবারের স্বজনের স্মৃতিতে। সে আমাদের মাঝে স্মৃতিতেই আছে, স্মৃতিতেই থাকবে। আমার এখনো সে যে সময়টায় মারা গেছে ওই দিনের কথা এখনো আমার মনে পড়ে। কি পরিমাণ একটা, মানে আমরা নিজেরাও আত্মীয়-স্বজনরা আসলে বুঝতে পারি নাই যে কি হয়ে গেছে। তারপরে তো ইন্ডাস্ট্রির এত মানুষ আসছে। তারপর আমি বলবো আলাউদ্দিন আঙ্কেলের কথা। সবাই, পরিবারের সবাই, ফুপ্পিরা সবকিছুই তখন আমাদের ২৩-২৪ বছর আগের ঘটনা। খুব এলোমেলো হয়ে গেছিল গুলশানের মানারাতের বাসাটা। তো বর্তমান সময়ে এসে এই এখনকার ডিজিটাল যুগে আমরা দেখতে পারি যে নানা মানুষ এত মিথ্যা কিছু নিউজ ছাপায়, তারপর আমাদের পারিবারিক ছবিগুলাকে নানা রকম ফেক ভাবে উপস্থাপন করে এআই দিয়ে। এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এটা আমি বেশি আমার ভালো লাগে না, এটা সত্যি কথা। কারা দেয় আমি তা জানি না, কিন্তু এটা আমার ভালো লাগে না। এটা মানুষ না দিলেই হয়তো আমার ভালো লাগবে, আমি খুশি হবো। ঠিক আছে আপা, আপনার সুস্থতা কামনা করি। আর হচ্ছে অনেকে প্রশ্ন করে আমাকে যে আপনি আসলেই তার নাতনি? হ্যাঁ, এই ধরনের প্রশ্ন অনেক সময় অনেকে করে। মজার ব্যাপার যে আমার জন্ম, আমার বেড়ে ওঠা সবকিছু আসলে এই মানুষ দিলদার ভাইয়া আমার আমি বলেই তো বড় করছি, আমার তো নাতিনি, সত্যিকারের এই নাতিন, আমার নাতিন। তো আমার জন্য আমার অবশ্যই। নাতিন দেখে আমি জন্মের পরেই তো আমার বলে, আমি তো কমে ভিড়ে করে বড় করছি, আমি কাছাকাছি ছিলাম, হ্যাঁ, সবসময় সেটাই। দেখছি যে বড় করছি। সেটাই। ইনশাল্লাহ আমাদের, আমি আজকে আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তাকে এই যে ২৩-২৪ বছর হয়ে গেছে। এখনো এখনো তো দিলদার ভাইয়ের সেই স্মৃতিগুলো আছে, শার্ট গুলা, জুতাগুলা সেগুলা তো সেভাবেই রাখছেন? ছিল, পরে আমি যে আর কি যেমন আমার এক বোনের হুম, বঞ্জি জামাই মানে নামাজ টামাজ পড়ে ইয়ে করে, তাকে তখন চিন্তা করলাম স্মৃতিগুলাকে কিছু কিছু মানুষের মধ্যে দিয়ে গেছেন। দিয়ে তো সবাই বলছে যে এইভাবে না রাইখা হুম হুম হুম। মানুষ যারা নামাজ পড়ে নামাজ মানুষের দিলে ওনারা যে ফুলে নামাজ টামাজ পড়বো, ওনারা শান্তি পাই, হুম। এই হিসাবে আর কি দেওয়া হয়েছে। অল্প কিছু হয়তো আছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো আলাপ করব। আর যদি কখনো আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমি অবশ্যই দিলদার ভাইকে নিয়ে কোনো একটা ছোট বই হলেও বের করব। তার জীবন নিয়ে, তার স্ট্রাগল নিয়ে। আসলে এরকম একজন কিংবদন্তির কথা মানুষের পড়া উচিত, জানা উচিত যে সে আসলে কিভাবে মানুষকে, এখন তো লিজেন্ড। যারা মানুষ যারা এই যে পোস্ট করে, হুম হুম হুম। যদি পারো এদের উদ্দেশ্যে কিছু কিছু বলার জন্য বা তুমি যাতে ফেক বলো, এই ধরনের নিউজ না গুলো যাতে না না হয়। দেয়, হ্যাঁ, অবশ্যই আমি বলবো। তুমি বলে দিও, কিন্তু তুমি আমার নাতিন, তোমার দায়িত্ব আছে বলাই। হুম। ঠিক আছে আপা, ইনশাল্লাহ আমরা আজকে ঢাকা একসাথে যাব ছোটবেলার মতো গাড়িতে চড়ে। আর সবাই ভালো থাকুক, এটাই বলার ছিল। ধন্যবাদ।